আচ্ছা, আমাদের শরীরের ভেতরে এমন একটা অঙ্গ আছে যেটা কিনা ৫০০রও বেশি কাজ একাই সামলায়, কিন্তু আমরা সেটার কথা খুব কমই ভাবি। হ্যাঁ, লিভারেরই কথা হচ্ছে। আজকের এই আলোচনায় আমরা লিভারের স্বাস্থ্য নিয়ে কথা বলবো, জানব এর পাঠানোর নীরব সংকেতগুলো থেকে শুরু করে কিভাবে এর সক্রিয়ভাবে যত্ন নেওয়া যায় সেই সব কিছু। একবার ভেবে দেখুন তো, শরীরের সবথেকে পরিশ্রমী অঙ্গটা যদি অসুস্থ হয়ে পড়ে কিন্তু কোনো রকম জানান না দেয়, এটাই কিন্তু লিভারের রোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ঠিক এই কারণেই লিভারের অসুখকে বলা হয় একটা সাইলেন্ট বা নীরব রোগ, কারণ এর লক্ষণগুলো প্রকাশ পেতে পেতে অনেক দেরি হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আমাদের জার্নির প্রথম ধাপ দিয়ে। কিভাবে বুঝব যে লিভার কোনো সংকেত পাঠাচ্ছে? আসুন শরীরের সেই সংকেতগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেখুন, লিভারের রোগের একদম প্রথম দিকের লক্ষণগুলো প্রায়শই এতটাই সাধারণ হয় যে অন্য কিছুর সাথে গুলিয়ে ফেলাটা খুবই স্বাভাবিক। যেমন ধরুন, সারাক্ষণ ক্লান্তি লাগা বা একটা ম্যাজম্যাজে ভাব, এগুলো তো আরও হাজারটা কারণে হতে পারে, তাই না? আর ঠিক এ কারণেই এই লক্ষণগুলোকে অনেকেই তেমন গুরুত্ব দেন না। কিন্তু যখন লিভারের ক্ষতিটা বাড়তে থাকে আর এর কাজ করার ক্ষমতা কমে আসে, তখন কিন্তু লক্ষণগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। যেমন জন্ডিস, মানে ত্বক আর চোখ হলুদ হয়ে যাওয়া, কিংবা পা বা পেটে জল জমার মতো সমস্যা, এগুলো কিন্তু লিভারের বেশ বড়সড় অসুস্থতার দিকেই ইঙ্গিত দেয়। তবে হ্যাঁ, কিছু লক্ষণ আছে যেগুলোকে বলা হয় রেড ফ্ল্যাগ সিম্পটম। এগুলো দেখলে কিন্তু এক মুহূর্তেও দেরি করা চলবে না। যেমন ধরুন, রক্তবমি হওয়া বা আলকাতরার মতো কালো কালো মল হওয়া। এটাকে একটা মেডিকেল এমার্জেন্সি হিসেবেই ধরতে হবে, আর সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে। তো লক্ষণগুলো তো বোঝা গেল, কিন্তু ডাক্তাররা কিভাবে একদম নিশ্চিত হন যে সমস্যাটা লিভারেই হচ্ছে? চলুন সেই রোগ নির্ণয়ের প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক। এই টেস্টগুলোতে বেশ কয়েকটা জিনিস মাপা হয়। যেমন ধরুন, এএলটি আর এএসটি, এগুলো হলো লিভারের এনজাইম। এগুলো বেড়ে যাওয়া মানে লিভারে কোনো সমস্যা হয়েছে। আবার এএলপি বেড়ে গেলে বুঝতে হবে পিত্তনালীতে কোনো গণ্ডগোল আছে। বিলিরুবিন বেড়ে গেলে তো জন্ডিস হয়, এটা আমরা জানি। আর অ্যালবুমিন হলো একটা প্রোটিন যেটা শুধু লিভারই তৈরি করে। এর পরিমাণ কমে যাওয়া মানে লিভারের ক্রনিক কোনো সমস্যা হয়েছে, যেমন সিরোসিস। তো এই রিপোর্টটা ডিকোড করতে পারলেই কিন্তু আসল ছবিটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আসল গোয়েন্দাগিরিটা কিন্তু লুকিয়ে আছে এই সংখ্যাগুলোর নিজেদের মধ্যেকার সম্পর্কে। একটা নির্দিষ্ট সংখ্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল দুটো সংখ্যার অনুপাত। যেমন ধরুন, এএসটি আর এএলটি এর অনুপাত যদি এই রেশিওটা 2.0-র বেশি হয়, তাহলে এটা প্রায় নিশ্চিতভাবেই অ্যালকোহলজনিত হেপাটাইটিসের দিকেই ইঙ্গিত করে। দেখলেন তো কিভাবে শুধু রিপোর্টের সংখ্যাগুলো নয়, তাদের ভেতরের সম্পর্কটা একটা বড় ক্লু হতে পারে। রক্ত পরীক্ষার পর ডাক্তাররা চান লিভারটাকে যেন একটু ভেতর থেকে দেখতে, আর এর জন্য আছে ইমেজিং টেস্ট। আল্ট্রাসাউন্ড লিভারের একটা সাধারণ ছবি দেয়, যেটা দিয়ে টিউমার বা পাথরের মতো বড় সমস্যা ধরা পড়ে। অন্যদিকে ফাইব্রোস্ক্যান হলো একটা স্পেশাল টেস্ট, যেটা লিভারটা কতটা শক্ত হয়ে গেছে তা মেপে দেখে। মানে ফাইব্রোসিস বা সিরোসিস নির্ণয়ের জন্য এটা খুবই কাজের একটা টুল। চলুন এবার সিরোসিস নিয়ে কথা বলা যাক। এটা লিভারের রোগের একটা বেশ গুরুত্বপূর্ণ পর্যায়, আর নানা রকমের ক্রনিক বা দীর্ঘস্থায়ী লিভারের অসুখ থেকেই কিন্তু এটা হতে পারে। একদম সহজ করে বললে, সিরোসিস মানে হলো লিভারের ভিতরে পার্মানেন্ট ক্ষত বা দাগ পড়ে যাওয়া। এই ক্ষত টিস্যুগুলো লিভারের নর্মাল টিস্যুকে নষ্ট করে দেয়, যার ফলে রক্ত চলাচল থেকে শুরু করে লিভারের সব কাজে বাধা পড়ে। ব্যাপারটা অনেকটা শহরের ব্যস্ত রাস্তায় একটা বিশাল ট্রাফিক জ্যামের মতো। আজকাল লিভারের অসুখের একটা খুব কমন কারণ হল নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এর দুটো পর্যায় আছে। প্রথমটা হল এনএএফএল, মানে লিভারে শুধু চর্বি জমেছে। এটাকে ভাবতে পারেন ঘরে ধুলো জমার মতো, যা প্রথমে তেমন কোনো ক্ষতি করে না, কিন্তু যখন এই চর্বির সাথে ইনফ্ল্যামেশন বা প্রদাহ যোগ হয় আর কোষগুলো নষ্ট হতে শুরু করে, তখন সেটা হয়ে যায় ন্যাশ। আর এখান থেকেই কিন্তু সিরোসিসের দিকে যাওয়ার রাস্তাটা খুলে যায়। এত সব গুরুত্বপূর্ণ আলোচনার পর এবার একটা বেশ পজিটিভ আর কাজের কথায় আসা যাক, সেটা হলো ডায়েট। ঠিকঠাক খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু সিরোসিসের মতো অবস্থাকেও ভালোভাবে ম্যানেজ করা সম্ভব। আমরা সবাই জানি যে একটা ব্যালেন্স ডায়েট কতটা জরুরি, কিন্তু যখন কারো সিরোসিস হয় তখন তার শরীরের পুষ্টির চাহিদাটা আমূল বদলে যায়। এটা শুনে অনেকেই হয়তো অবাক হবেন, কিন্তু সিরোসিস হলে শরীরে আসলে কম নয়, বরং আরও বেশি প্রোটিন আর ক্যালোরির দরকার হয়। যেমন ধরুন, 70 কেজি ওজনের একজন মানুষের মাসল লস বা পেশি ক্ষয় আটকানোর জন্য দিনে প্রায় 85 গ্রাম প্রোটিন আর 2000 ক্যালোরি পর্যন্ত লাগতে পারে। তো কি নিয়ম মেনে চলতে হবে? এখানে কয়েকটা খুব জরুরি টিপস দেওয়া আছে। যেমন, একবারে অনেকটা না খেয়ে দিনভর 4 থেকে 6 বার অল্প অল্প করে খাওয়া।
রাতে ঘুমানোর আগে শর্করা জাতীয় কিছু খাওয়া আর প্রোটিন ইনটেক ঠিক রাখা। অবশ্যই লবণ কম খাওয়াটাও খুব জরুরি, কারণ এটা শরীরে জল জমা কন্ট্রোল করতে সাহায্য করে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে কার্বোহাইড্রেট রিচ স্ন্যাক্স খাওয়ার যে পরামর্শটা, সেটা মেনে চলা কিন্তু খুব জরুরি। ব্যাপারটা সহজ করার জন্য এখানে কিছু দারুণ উদাহরণ দেওয়া হলো। ধরুন জ্যাম দিয়ে দুটো টোস্ট বা দুধ আর মধু দিয়ে বানানো পরেজ, এগুলো শরীরকে সারা রাত ধরে শক্তি যোগাতে সাহায্য করে। ডায়েট তো গেল, কিন্তু রোগটা যদি আরও অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কি হবে? চলুন সবশেষে একবার উন্নত চিকিৎসা আর ভবিষ্যতের পথ নিয়ে কথা বলে নিই। যখন জটিলতাগুলো খুব বেড়ে যায়, যেমন পেটে জল জমা আর কমছেই না, তখন সাধারণ চিকিৎসায় আর কাজ হয় না। সেক্ষেত্রে টিপস বা লিভার ট্রান্সপ্লান্টের মতো অ্যাডভান্স ট্রিটমেন্টের দরকার হতে পারে, আর এই পর্যায়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থাকাটা মাস্ট। শেষ পর্যন্ত আমাদের লিভারের স্বাস্থ্য কিন্তু অনেকটাই আমাদের নিজেদের হাতে। আমাদের শরীরের এই নীরব কর্মীটা কিন্তু সারাক্ষণই কোনো না কোনো সংকেত পাঠাচ্ছে। আসল কাজটা হলো সেই সংকেতগুলো মন দিয়ে শোনা আর সঠিক সময় ব্যবস্থা নেয়া। ভাবুন তো, আপনার লিভার আপনাকে কি বলতে চাইছে।